আপনি যেটা বলেছিলেন এটা কিসের অর্থ দিচ্ছেন দাদা? বিরোধী দলনেতা হিসেবে বিধায়কদেরও বেড়েছে, মন্ত্রীদেরও বেড়েছে। বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন 40,000 টাকা করে, এটা অনেক আগেই বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি, এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমার তো না নেওয়ার উপায় নেই, কারণ অ্যাকাউন্টে পাঠায়। আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম, ওদের অ্যাপ্রোচ করেছিলাম, কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হবে। আমি অ্যাপ্রোচ করেছিলাম যে সরকারি কর্মচারী, শিক্ষকদের, পেনশনার্সদের যে ডিএ আন্দোলন, এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে। সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা, আমার সামান্য সমুদ্রের বিন্দু, সুপ্রিম কোর্টে মাসে 40,000 টাকা কিছুই না, তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ, কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয়, তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার এইটা গ্রহণ করব, মহৎ উদ্যোগ, আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেব, তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা ল ক্লার্কদের পেমেন্ট করবেন, সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয়। আমি আমার কথা রাখা শুরু করলাম। যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকব এবং বাড়তি এই বেতন 40,000 টাকা দেবেন পাবো, আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয়, আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়ে আসবে। সূচনাকালে এটাকে আমি আপনাদের সামনে রেখে দিলাম এই কারণে, ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং শুধু সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী নয়, অবসরপ্রাপ্ত পেনশনার্স তাদেরকেও দেওয়া হোক। এই লড়াইতে এই রাজ্যের বিরোধী দলনেতা আছেন, এই লড়াই থেমে থাকবে না, এই লড়াই চলবে। এবং সাথে সাথে আমি আবার রাজ্য বিধানসভা যারা সরকারি দল চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব, এক্স এমএলএদের তাদেরও ভাতা বৃদ্ধি করুন। তারা অত্যন্ত কষ্টে আছে, তারা বয়স্ক মানুষ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে এক্স এমএলএদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বামফ্রন্টের, কিন্তু বামফ্রন্ট ডানফ্রন্ট না দেখে এক্স এমএলএদের জন্য তাদের ভাবা উচিত এবং ভাবার সাথে সাথে সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী তো এখন অনেক ভোটও পেয়ে গেছেন, 2,71,00,000 ভোট পেয়েছেন, 29টা আসন পেয়েছেন, ওনারা কোনো সমস্যা থাকা উচিত নয়, এবারে দুহাত ভরে তার দিয়ে দেওয়া উচিত, এটা আমি আশা করি। থ্যাংক ইউ। যখন দিদির ভাই ভাইপোরা তোলাবাজি করতে ব্যস্ত, এখন আবার দিদি সেসব বন্ধ করার জন্য বলছেন, কিন্তু ওই কথার কথা, ওইসব তো বন্ধ হবে না, বরং আরো বাড়বে। তো যখন ওইদিকে ওইসব চলছে, তখন শুভেন্দু অধিকারী তার যে বর্ধিত ভাতা, এমএলএদের যে ভাতা বৃদ্ধি হয়েছে, যেটা নিয়ে শাসকের এমএলএরা খুব আনন্দিত হয়েছিলেন, এমনকি যিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও খুব আনন্দিত হয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কি কথা বলেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দু অধিকারী ওই যে বর্ধিত যে ভাতা, উনি কিন্তু নিজের কাছে রাখছেন না, নিজের খরচে এটাকে কাজে লাগাবেন না। তবে এটা আগেই বলেছিলেন, আজকে তো দেখছেন যে দিয়ে দিচ্ছেন, যে ডিএ মুভমেন্ট হচ্ছে যৌথ মঞ্চের, তাদের যে আইনি খরচ, সেই খরচের সামান্য একটু অংশ হিসেবে উনি দিয়ে দিচ্ছেন। কিন্তু এই ঘোষণা অনেক আগেই করেছিলেন, ডিএ মঞ্চেতে গিয়ে বলে এসেছিলেন।
যখন এই এমএলএদের ভাতা বৃদ্ধি হচ্ছে বলে প্রশ্ন তৈরি হয়েছিল ইত্যাদি, তখনই বলে এসেছিলেন যে আমি এটা নেব না, আমি দিয়ে দেব। যদি ডিএ মুভমেন্ট যারা করছেন যদি তারা নিতে চান, কারণ আমি দিতে চাইলেও তো অনেকের আপত্তি থাকতে পারে, অনেকে ভাবতে পারেন পলিটিক্যাল লিডারের কাছ থেকে কেন নেবো বা অমুক দলের কাছ থেকে কেন নেবো বলতে পারেন। তো সেই জন্য বলেছিলেন যে যদি কারো আপত্তি না থাকে আমি দিতে প্রস্তুত, কারণ এই মুভমেন্ট ন্যায্য মুভমেন্ট, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া উচিত। যখন দিচ্ছে না রাজ্য সরকার, যখন তারা আইনি লড়াই লড়ছেন, তখন আমার একটা আর্থিক সাহায্য থাকবে। আমি যে ভাতাটা পাবো, বর্ধিত ভাতা 40,000 টাকা মাসে এক্সট্রা, সেটা দিয়ে দেবো। তো আজকে সেটা উনি দিয়ে দেখালেন এবং এটাও বললেন প্রত্যেকবারই এই ছবি তুলে হবে না, জাস্ট আমি আপনাদেরকে সাক্ষী রাখার জন্য আমি এটা করেছি এবং কিছু কথা বলার জন্য করেছি। এরপরে এমনি আমি মাস গেলে দিয়ে দেব। আমি চাই যে লড়াইটা তারা লড়ছেন, আইনি লড়াই, ন্যায্য লড়াই, ন্যায্য দাবি, সেই লড়াই জারি থাক যতক্ষণ না তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে। এবং সেই সঙ্গে প্রাক্তন এমএলএ যারা, তাদেরও ভাতা বৃদ্ধির মানে পেনশন যেটা আর কি, সেটার দাবি করেছেন। কারণ আগে তো অত ছিল না টাকা পয়সা, তো যারা প্রাক্তন এমএলএ তাদের সমস্যা। এখন বাজার দর অনেকটা বেড়ে গেছে, সুতরাং সেই টাকাই হয় না। তো যখন এমএলএদের মানে বর্তমান এমএলএদের চলবে না বলে টাকাটা বৃদ্ধি করে দেওয়া হলো এক ধাক্কায় 40,000, 50,000 না কত এরকম, 40 তো এমএলএদের, 40-50,000 যাই হোক। তো তখন মানে চলবে না বলে যে এখন বাজার দর যা খরচ বেড়ে গেছে চলবে না, তখন প্রাক্তন যারা হয়ে গেছেন তাদেরও তো অনেক খরচ খরচা আছে, ওষুধপত্র আছে, তাদেরও তো বৃদ্ধি করতে হবে সেইভাবে, সেটা করা হয়নি। আসলে হয়তো এটা ওই মানসিকতার, যারা প্রাক্তন তারা তো বাম দলের, তৃণমূলের তো খুঁজে পাওয়া যাবে না হয়তো ভেবেছেন, ওদেরকে কেন বৃদ্ধি করব। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে না, দল মত এখানে দেখলে হবে না, প্রাক্তন যারা তাদেরকেও করতে হবে। এখন তো অনেক তো ভোট পেয়েছেন, নেতৃত্ব অনেক ভোট পেয়েছেন, দল তো অনেক ভোট পেয়েছে, এবার তো দিন না, দুহাত ভরিয়ে দিন না। শুভেন্দু ভালো করে জানেন ভরিয়ে কোত্থেকে দেবেন, পারলে ভরে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, শুষে নেওয়ার চেষ্টা করবেন, তাই তো হচ্ছে। কিন্তু উনিও তবুও কথাটা বললেন এবং এটাও বলার, উনিও নাই বলতে পারতেন, ওনার দল বর্তমান দল বিজেপি, এর আগে নাই তৃণমূল কংগ্রেস করতেন, তো উনি কেন বা বলতে গেলেন? যারা প্রাক্তন হয়েছেন তারা তো সবাই প্রায় বাম, আর যদি কংগ্রেসের কেউ থাকেন তো কেনই বা উনি বলতে যাচ্ছেন? এই জন্যই বলতে যাচ্ছেন, উনি সবসময় নিজেকে যেটা বলার চেষ্টা করেন এবং কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন যে উনি হচ্ছেন বিরোধী দলনেতা, যেটা একটা সরকারি পোস্ট, এই পোস্টে থেকে কোনো রং দেখা উচিত নয়। সেই জন্য উনি সবার জন্য মানে উনি মনে করেন নিজেকে এবং বলেও থাকেন আমি সবার বিরোধী দলনেতা, যেখানেই কিছু হবে, রাজ্যের কোনো বঞ্চনা কিছু প্রশ্ন উঠবে আমি সেখানে যাব, পলিটিক্যাল কালারে, শুধু বিজেপির ব্যাপার নয়, আমি যাব, কারণ আমি হচ্ছি বিরোধী দলনেতা। সেই জন্য উনি এটা নিয়ে আওয়াজ তুলছেন। কিন্তু একজন বিরোধী দলনেতা তিনি রাজধর্ম পালন করলেও যার সব থেকে বেশি এই রাজধর্ম পালন করার কথা, যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো সেটা করেননি, তিনি তো সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। শুভেন্দু অধিকারী যেভাবে জোর গলায় বলেন আমি হচ্ছি সবার বিরোধী দলনেতা, কিন্তু মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। তার আচার আচরণে, ব্যবহারে, কাজকর্মে সব জায়গাতেই দেখবেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী উনি কিন্তু নন। যাই হোক, শুভেন্দু অধিকারী এই মুভমেন্টকে জারি রাখার কথা বলছেন, কারণ যে বঞ্চনা হচ্ছে, তারই যে লড়াইটা চলছে, সেই লড়াইকে যাতে আর্থিকভাবে আরো চালিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্যই ওনার এই যে বর্ধিত যে ভাতা উনি সেই সময় যেহেতু ঘোষণা করেছিলেন সেটাই উনি দিয়ে যাচ্ছেন। ফলে আমি যেটা দিয়ে শুরু করলাম, যখন ভাইয়েরা টাকা পয়সা আত্মসাৎ করতে ব্যস্ত, আরো দরকার, দেখুন মানুষের তো টাকার তো কারো দরকার নেই এটা বলা ভুল, কিন্তু এই যে এক ধাক্কায় যে এতটা বৃদ্ধি করে দেওয়া হলো এমএলএদের ভাতা, এমএলএ মন্ত্রীদের ভাতা, মন্ত্রীদের আরো বেড়েছে, তো সবার কি ওই টাকাটা দরকার ছিল? যেমন শুভেন্দু অধিকারীর তো দরকারই নেই, নিশ্চয়ই ওনার দরকার হলে উনি বিলোতে পারতেন না, উনি মনে করছেন আমি যেটুকু পাই তাতে আমার চলে যায়। হয়তো কারো কারো দরকার হতে পারে, কিন্তু তবুও চলছিল না তা এমন তো নয়। আমি তবুও ধরছি সবার বৃদ্ধি এইভাবে এক ধাক্কায় করার কোনো প্রয়োজন রয়েছে?
শুভেন্দু অধিকারীর মতো কি অর্থবান আর কেউ কোনো তৃণমূল কংগ্রেসে কেউ নেই? সবার ওই টাকাটা দরকার, কেন কাউকে এইভাবে এগিয়ে এসে অন্য অন্য কাউকে দিতে দেখছি না? সবার তো দরকার ছিল না, কিন্তু সবার জন্য একভাবে এইভাবে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আবার বলবেন যে এখানে আর কি কোটা করব, তাই সবার দিয়ে দিয়েছি। আর উনি তো সবারই দেন, উনি তো যার শিল্পপতির যিনি ওয়াইফ তাকেও 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেন, আর যিনি গরিব মানুষ তাকেও ওই 1000 টাকাই দেন, তাকে বেশি দেন না। সবাইকে সমানভাবে দেন, সমান চোখে দেখার চেষ্টা করেন। কিন্তু এটা যাই হোক, ওটার অর্থনৈতিক পলিসি কি আছে কে জানে। তো যাই হোক, শুভেন্দু অধিকারী উনি কিন্তু আমি জানি আর কি করবেন, ওনার দলেরই বা আর কি করবেন, কিন্তু উনি ওনার জায়গা থেকে করে দেখালেন, যেটা বলেছিলেন সেটা করে দেখালেন, যে টাকাটা পেয়েছিলেন সেটা বিলিয়ে দিলেন, দিয়ে দিলেন, একটা মুভমেন্টে দিয়ে দিলেন। এখন এখানে দিচ্ছেন, পরবর্তীকালে যদি আরো অন্য কোনো খাতে কাউকে দেন সেটা আমরা পরবর্তীকালে বুঝবো, কিন্তু উনি দিয়ে দিচ্ছেন। যে কবে বলেছিলাম চলো, মানুষজন হয়তো ভুলে যেতে পারেন, এখন আর কেন দেবো, রেখে দিই পকেটে, এটা না। উনি কিন্তু যেহেতু কথা দিয়েছেন, আমরা ভুলে গেছিলাম, সত্যি কথা আমিও ভুলে গেছিলাম, আমার মনে দর্শক আপনারাও ভুলে গেছিলেন যে শুভেন্দু অধিকারী বলেছিলেন ডিএ মুভমেন্টে এই আইনি লড়াইয়ের জন্য টাকাটা দেব। আজকে হঠাৎ ভিডিও দেখে মনে পড়লো যে সত্যি তো বলেছিলেন। আমরা সবাই ভুলে গেছি, কিন্তু উনি যেহেতু কথা দিয়েছেন উনি কিন্তু ভোলেননি। এই জন্যই শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা এতটা। আপনারা বলেন যে আপনি কেন এত শুভেন্দু অধিকারীর ব্যাপারে খবর করেন, প্রতিবেদন করেন। আরে কেন করব না? কোনো ভালো জিনিস দেখলে বলতে হবে না? আর ভালো, আমি এবার হয়তো বলবেন যে শাসকের ভালোটা কেন বলছেন না? শাসকের ভালোটা বলাটা তো বিজ্ঞাপন হয়ে গেল। শাসকের বলাটা তো বিজ্ঞাপন, যারা বিরোধী তাদের কথাটাই তো তুলে ধরতে হবে, তবেই তো শাসক সতর্ক হবে। বিরোধী মানে তো মানুষের কথা, আর শাসক মানে শাসকের কথা। শাসকের কথা বিজ্ঞাপন হয়ে যায়, আর বিরোধীদের কথা মানে তো মানুষের কথা। তো যেখানে উনি বিরোধী দলনেতা, তো ওনার কথা আসবে না তো শাসকের ওই যিনি এখনো সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি তার কথা বলবো নাকি? আর আমি তো বলেছি, আমরাও সবসময় একটা শক্ত খুঁটি চেয়েছি, শক্ত খুঁটি, যে শাসককে বা যারা শাসককে নড়াতে পারবে বা নড়ানোর চেষ্টা করবে বা করবেন, আমরা শক্ত খুঁটি চেয়েছি। তো এখন শুভেন্দু অধিকারীর পাশাপাশি আর সেরকম কোনো খুঁটি দেখছি না। যেদিন শুভেন্দু অধিকারীকে দেখবো যে উনি পেরে উঠছেন না, উনি নুইয়ে পড়ছেন, লড়াইয়ে থাকতে পারছেন না, বরং অন্য কেউ সামনের সারিতে চলে এসছেন, তিনি বেশ ফাইট করছেন, মানুষের কথা তুলে ধরছেন, সব জায়গায় ঝাঁপিয়ে পড়ছেন, নিজের অনেক কিছু ত্যাগ করে মানুষের কথা ভাবছেন, করছেন, দেখবেন আমি তার দিকে আবার তার কথা আবার দেখবেন বেশি বেশি করে তুলে ধরবো। শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, উনি কাজ করছেন দেখতে পাচ্ছি, প্রশংসনীয় কিছু কিছু উদ্যোগ আমি দেখতে পাচ্ছি। সেই জন্য বলছি, যেদিন উনি এসব স্টপ করে দেবেন, দিয়ে নিজের ব্যবসা বাণিজ্য পরিবারের ব্যাপার নিয়ে ভাবতে শুরু করবেন, অথচ দেখবো অন্য দিক দিয়ে আর একজন কেউ সামনের সারিতে চলে এলেন, বেশ মানুষের জন্য কথা বলছেন, দিন রাত এক করে লড়াই করছেন, নিজের অর্থ খরচ করে লড়াই করছেন পার্টির জন্য। নিজের শুনেছেন নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর কথা, উনি একদিন বলেছিলেন যে আমি তেলটুকু পর্যন্ত নিই না পার্টি থেকে, এই যে আমি রাজ্য জুড়ে ঘুরে বেড়াই গাড়িতে, তেলটুকু নিই না, যেখানে থাকি সে হোটেলের খরচাটাও আমি দিই নিজের খরচা থেকে, আমার ইনকাম আছে আমি খরচা করি। ইনকাম কি শুভেন্দু ছাড়া আর কারো নেই কি রাজ্যে? অনেক ক্ষেত্রে ইনকাম রয়েছে। তো শুভেন্দু কি আমরা এরকম কাজ করতে দেখছি কেন? যখন দেখছি তখন বলছি, যখন দেখবো উনি করছেন না, অন্য কেউ করছেন, সেই খবর সামনে চলে আসছে, দেখবেন তার দিকে আবার শুভেন্দুর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। আজকে ভালো লাগছে, কালকে ওনার কাজ করা ভালো না লাগলে বিরুদ্ধে বলবো বা ওই এড়িয়ে যাব, অন্য কাউকে বলবো, যিনি সামনে থেকে এসে লড়বেন। আমরা তো চাই শক্ত খুঁটি, যে খুঁটি শাসকের টনকটাকে নড়াতে পারবে, যে খুঁটি শাসককে নড়ানোর চেষ্টা করতে পারবে বা পারবেন। আমরা তার দিকে তাকিয়ে আছি, কারণ যেটা চলছে বাংলাতে এটা চলতে পারে না, এটা চলতে পারে না। তো এটা কি আমার খুব অন্যায় হয়ে যাচ্ছে? দর্শক বলবেন, যদি অন্যায় হয় বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।